আসসালামু আলাইকুম। তো তোমাদের অনেকেরই কোয়েরি ছিল যে ভাইয়া ম্যানেজমেন্টে তো একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তো ম্যানেজমেন্টও আমাদের অনেকে এ প্লাস মিস যায়। তো আমার মেন্টরশিপ কোর্সেও একটা ছেলে মেসেজ দিছিল যে ভাইয়া আমি তো ম্যানেজমেন্ট তেমন একটা গুরুত্ব দিয়ে পড়িনি, কিন্তু দেখা গেছে যে আমার ম্যানেজমেন্টের টেস্টের রেজাল্টটা খারাপ হয়ে গেছে, এই কিছুদিন আগে নক দিল। তো আমি দেখলাম মানে ম্যানেজমেন্ট খুব ইজি একটা সাবজেক্ট, থিওরি বেসড একটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও অনেকে এটাতে এ প্লাস মিস করে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে যেসব ভুলের কারণে তোমার ম্যানেজমেন্টে এ প্লাস মিস যায় এবং খাতায় যেই মিস্টেকগুলোর কারণে বা যেই জিনিসগুলো অ্যাড না করার কারণে তোমাদের ম্যানেজমেন্টে নাম্বার কম আসে সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। তাই চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি প্রত্যেকটা ম্যানেজমেন্ট ক্লাসের শুরুতেও বলি এবং প্রত্যেকটা ম্যানেজমেন্টের গাইডলাইন ভিডিওতে শুরুতেই বলি যে তোমার ম্যানেজমেন্টের মেইন যেই পার্টটা সেটা কিন্তু তোমার সিকিউ অর্থাৎ 70 মার্ক, হ্যাঁ, আর তোমার এমসিকিউতে থাকে 30 মার্ক। এখন তুমি যদি ম্যানেজমেন্টের কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা তুমি যদি ভালো মতো প্রিপারেশন না নিয়ে যাও, তাহলে এভারেজে তুমি কত মার্ক পাবা? হায়েস্ট গেলে 7। তো 7 মার্ক করে যদি পাও তাহলে 7টা সৃজনশীল আসতেছে তোমার 49। তো তুমি এখানে 30-এ 30 পেলেও তোমার 1 মার্কের জন্য এ প্লাস মিস হয়ে যাচ্ছে। জিনিসটা মানে সাবজেক্টটা ইজি, তোমার এ প্লাস পাওয়া সহজ, কিন্তু কিছু কিছু মিস্টেকের কারণে এ প্লাসটা মিস যায়। তো প্রথম মিস্টেক সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্সামের আগের রাতে পড়ে যাই। তো আগের রাতে পড়ে গেলে তো আমার কনসেপ্ট ক্লিয়ার করা পসিবল না। তো আমাদের হিজিবিজি একটা নলেজ থাকে, হিজিবিজি নলেজ দিয়ে খাতায় মন ভরে আমরা গরুর রচনা লিখি। তো ফার্স্ট মিস্টেক হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকা। এখন প্রজনন শিল্প বলতে কি বোঝায় এটা যদি তুমি না জানো, প্রজনন শিল্পের যেই তোমার উদাহরণগুলো আছে, উদাহরণগুলো যদি তুমি ভালো মতো না প্র্যাকটিস করো, তাহলে তো তুমি পরীক্ষায় যতই আসুক যে প্রজনন শিল্প এটা কোন শিল্পের অন্তর্গত, তুমি প্রজননের জায়গায় নিষ্কাশন শিল্প দিয়ে আসবা বা তুমি হচ্ছে কৃষি শিল্প দিয়ে আসবা, দুইটা মেসড আপ ঘটায় ফেলাবা। তো ফার্স্ট রিজন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না থাকা এবং পরীক্ষার আগের রাতে রিভাইজ দিতে যাওয়া, এটা হচ্ছে ফার্স্ট মিস্টেক। সেকেন্ড মিস্টেক, আমরা পয়েন্ট করে লিখি না। এখন পয়েন্ট করে লেখা বলতে কি বোঝাচ্ছে, যে ধরো তোমার এমন টাইপের কিছু টপিক আছে, যেমন তোমার আমাদের যেই সমস্যাগুলো আছে, হ্যাঁ, তোমার পরিবেশ দূষণ রোধে করণীয় বা আমার সমস্যা যেগুলো আছে, সমস্যা এবং তা দূরীকরণের উপায়, এগুলো কিন্তু ছোট ছোট পয়েন্ট আছে। তো আমরা পরীক্ষার খাতায় নর্মালি একদম একটানা লিখে যাই, কোনো পয়েন্ট আকারে লিখি না। বা তোমার শিল্পের প্রকারভেদ নিয়ে যদি তোমার উদ্দীপক থাকে, তাহলে অবশ্যই সেটা শিল্পের প্রকারভেদের পয়েন্ট আকারে লিখতে হবে। পয়েন্ট আকারে লিখলে নীল কালি ইউজ করলে তোমার মার্ক অন্যদের থেকে বেশি আসবে। তো পয়েন্ট করে না লেখা এক্সাম হলে বা খাতায়, এটাও আরেকটা বড় মিস্টেক। তারপরে আমরা মানে আমাদের খাতা কেন স্ট্যান্ড আউট করে না বাকি 8-10টা মানুষের থেকে? তার কারণ বাকি 8-10টা মানুষও তোমার যেভাবে লেখে আমরা ওইভাবে লিখি। যেমন তোমার ব্যবস্থাপনার স্তর 3টা, হ্যাঁ, নিম্ন স্তর, মধ্যস্তর, উচ্চ স্তর। তো তোমার উদ্দীপকে আসলো যে নিচের উদ্দীপকের নাইম কোন ধরনের ব্যবস্থাপক, তো তুমি লিখতেছো যে উদ্দীপকের নাইম মধ্যস্তরের ব্যবস্থাপকের পর্যায়ে পড়তেছে। তো তুমি মধ্যস্তরের ব্যবস্থাপকের সংজ্ঞা দিলা, তারপরে মধ্যস্তরের ব্যবস্থাপক বলতে কি বোঝায় এটাও দিলা, তারপরে নাইমের সাথে মধ্যস্তরের ব্যবস্থাপককে কানেক্ট করলা, ফাইন। তো তুমি একটা এভারেজ মার্ক পাবা, 3-এর মধ্যে 2 পাবা। স্ট্যান্ড আউট কিভাবে করবে? যখন তুমি একটা টেবিল বা ছক টাইপ ব্যবহার করবা, ঠিক আছে? নাইম হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপক, তো তুমি একটা ডায়াগ্রাম এঁকে দিলা এরকম, হ্যাঁ, এখানে নিম্ন স্তর, মধ্যস্তর, উচ্চ স্তর। তো নিম্ন স্তরের ব্যবস্থাপক, মধ্যস্তরের ব্যবস্থাপক, উচ্চ স্তরের ব্যবস্থাপক লিখে দিলা। এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকের মধ্যে কারা কারা থাকে, ফোরম্যান থাকে, হ্যাঁ, তো এটা লিখে দিলা। তারপরে মধ্যস্তরের ব্যবস্থাপকের মধ্যে কারা কারা থাকে, উচ্চ স্তরের ব্যবস্থাপকের মধ্যে কারা কারা থাকে, এই উদাহরণটা তুমি লিখে দিলা, একটা ভিজুয়াল অ্যাড করে দিলা, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে শিল্পের প্রকারভেদ বলা হলো। তো শিল্প এখানে দিয়ে বক্সের মধ্যে শিল্প লিখে এখানে তুমি শিল্পের প্রকারভেদগুলা টেবিল আকারে দিয়ে দিলা। তো খাতাটা তোমার দেখতেও সুন্দর লাগবে, ভিজুয়ালাইজ হবে, এবং তুমি যখন এরপরে পয়েন্ট আকারে লিখবা তখন তোমার মার্ক অন্য 8-10 জনের মার্কের থেকে বেশি হবে। তারপরের পয়েন্ট, মেইন পয়েন্ট না লিখে শুধু পৃষ্ঠা ভরানো, এটা আর একটা কমন মিস্টেক, যে আমরা মেইন জিনিস যা চাইছে তা লিখিনি, কিন্তু অন্য একটা জিনিস দিয়ে আমরা পৃষ্ঠা ভরায় লিখে ফেলাচ্ছি। এই জিনিসগুলা তোমার কিন্তু মার্ক কমায় দিবে, আলটিমেট মার্ক। তারপরে আরেকটা মেজর ভুল, এটা হচ্ছে মেজর ভুল, এমসিকিউ সিকিউ বেসড চ্যাপ্টার ভাগ করে না পড়া। তোমার কয়টা সৃজনশীল দরকার?
60টা সৃজনশীল দরকার। তো তোমার কয়টা চ্যাপ্টার টার্গেট করা উচিত? 60টা চ্যাপ্টার টার্গেট করা উচিত। তো 60টা চ্যাপ্টার তুমি সিকিউ এর জন্য রাখবা। যেমন আমি পার্সোনালি যে কাজটা করতাম, যে কোনটা আমি সিকিউ এর জন্য লিখবো ওগুলো টার্গেট করতাম, আর কোনটা আমি এমসিকিউ এর জন্য পড়বো। যেমন চ্যাপ্টার 5 আমার কাছে অনেক বড় লাগতো, যৌথ মূলধনী কারবার, যদি এটা থেকে 2টা বসে তাও এটা আমি স্কিপ করতাম, এটা আমি জাস্ট ফর এমসিকিউ পড়ে যেতাম। হ্যাঁ, আর বাকিগুলো আমি সিকিউ এর জন্য রাখতাম, যে এখান থেকে অল্প কয়েকটা টপিক আছে, এই অল্প টপিকগুলো পড়বো, কিন্তু শিওর শর্ট আমার অ্যান্সার আসবে, এবং যেটা যে ধরনের উদ্দীপকে আসুক না কেন আমি শিওর একদম যেটা কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার হবো, একদম কারেক্ট অ্যান্সার দিয়ে আমি ভিজুয়ালাইজ করে লিখবো। তো এই জিনিসগুলো আমার মার্ক বাড়াতে হেল্প করতো। তো তোমার যে বইয়ের টেবিল অফ কন্টেন্ট আছে, টেবিল অফ কন্টেন্টে তোমার যে চ্যাপ্টার ধরো প্রথম পত্রে হচ্ছে তোমার 13টা বা 13টা চ্যাপ্টার মোস্টলি, বা সরি 12টা চ্যাপ্টার। তো 12টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার হচ্ছে তুমি সিকিউ এর জন্য রাখবা, তো পাশে সিকিউ লিখে দিবা, যেগুলো তোমার সিকিউর জন্য রাখবা না, যে এমসিকিউ লিখে দিবা। তো এমসিকিউ যেগুলো লিখে দিবা ওগুলোতে জাস্ট এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পড়বা এবং এমসিকিউ বেশি করে প্র্যাকটিস করবা, এবং ওইটার হাইলাইট করে করে পড়ার ট্রাই করবা, যেহেতু এটা থিওরি বেস সাবজেক্ট। এটা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মতো না যে তোমার হাইলাইট করে না পড়লে সমস্যা নাই, এখানে কিন্তু যে কোনো জায়গা থেকে তোমার এমসিকিউ চলে আসতে পারে, এটা একটা কনসার্নিং জিনিস। তো তোমার এমসিকিউ এর যেগুলো চ্যাপ্টার আছে ওগুলো তুমি লাইন টু লাইন রিডিং পড়ে যতটুকু পড়া পসিবল হাইলাইট করে মেইন যে পয়েন্টগুলো আছে ওগুলো দাগায় ফেলবা, তারপরে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং বোর্ড সলভিং, তাহলে তোমার এমসিকিউ প্রিপারেশন ডান। আর সিকিউ এর ক্ষেত্রে যেহেতু তুমি সিকিউ এখান থেকে দিচ্ছ, তাই তোমাকে অবশ্যই লাইন টু লাইন কোনগুলো পড়বা যেগুলো তোমার সিকিউ বেসড টপিক। হ্যাঁ, যেমন শিল্পের প্রকারভেদ, ব্যবসায়ের আওতা পরিধি, ঠিক আছে, বাণিজ্যের প্রকারভেদ, বাণিজ্যের আওতা পরিধি, যেগুলো থেকে তোমার সিকিউ আসে। সিকিউ কোথা থেকে আসে অলরেডি আমাদের চ্যানেলে এগুলা নিয়ে তোমার ভিডিও দেওয়া আছে, ম্যানেজমেন্টের কোথা থেকে তোমার মাস্ট সিকিউ আসবে। হ্যাঁ, তো এগুলা কিন্তু দেওয়া আছে, তো তুমি চ্যানেলে একটু ঘাটলেই পেয়ে যাবা যে ম্যানেজমেন্টে কোন কোন জিনিসগুলো মাস্ট আসবে। হ্যাঁ, তো এই তোমার টিপসগুলো যদি ফলো করো তাহলে দেখবা তোমার যে যে কারণে ম্যানেজমেন্টে এ প্লাসগুলো মিস যাচ্ছে সেই কারণগুলো তুমি অ্যাভয়েড করতে পারতেছো, এবং ম্যানেজমেন্টে তুমি 85+ মার্কস তুলতে পারতেছো। আর তোমরা যারা ম্যানেজমেন্ট কোর্স করতে চাও তারা হচ্ছে আমার ম্যানেজমেন্টের এই এইচএসসি মাইক্রো কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। এখানে সব রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে, যেই যে টপিকগুলো দরকার সিকিউর জন্য ওগুলো দেওয়া আছে, প্লাস এমসিকিউর জন্য কোন কোন ইনফরমেশনগুলো মনে রাখা দরকার, কিভাবে মনে রাখা দরকার, সবগুলো এই ক্লাসে প্রোভাইড করে দেওয়া আছে। তোমরা তো কমেন্ট বক্সে যাওয়া লিঙ্কে থেকে এই ক্লাসগুলো দেখে নিতে পারো। সো সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।